শুভ সন্ধ্যা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যে বিষয়গুলোতে পরিবারের এবং তাদের মধ্যে চিলড্রেন নিয়ে মেইনলি যে আলোচনাগুলো হয়, যে সমস্যাগুলো হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং এর সমাধান কী হতে পারে, আইনগত ব্যাখ্যা কী হতে পারে, সেগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি। আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে একজন উপস্থিত থাকেন এবং আমার কোহোস্ট হিসেবে একজন উপস্থিত থাকেন। কোহোস্ট হিসেবে আজকে যিনি উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় জনাব কায়সার খান। কায়সার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই অনুষ্ঠানে আমি আজকে একজন নতুন অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন স্বনামধন্য আইনজীবী, যিনি আমাদের বাংলাদেশে তার প্র্যাকটিসের জায়গাটা অনেক বড় জায়গা। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন, জনাব অ্যাডভোকেট তপন কুমার দাস। দাদা ভালো আছেন? জি ভালো আছি, ধন্যবাদ। একটু সংশোধন করে দিই, আমি হচ্ছে তপন কুমার বিশ্বাস। ও, তপন বিশ্বাস, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ তপন ভাই। আমি তপন ভাই হিসেবেই ওনাকে চিনি এবং যেটা আমি ওনার কাছ থেকে কিছু বাংলাদেশ সম্পর্কে, আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছি তাদের বিষয়ে কিছু প্রশ্ন ওনার কাছে আমরা আজকে করব। কিন্তু আমরা গত পর্বের ধারাবাহিকতা রক্ষা করতে যে বিষয়গুলো গত পর্বে আলোচনা করেছিলাম, তার ফলশ্রুতিতে আমরা আজকে মেইনলি এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রহিবিটেড স্টেপস অর্ডার নিয়ে। তো প্রহিবিটেড স্টেপস অর্ডার চাইল্ড অ্যাবডাকশনের একটা অংশ, যে যদি কোনো রিস্ক অফ চাইল্ড অ্যাবডাকশন থাকে সেখানে আমাদের কি স্টেপসগুলো নিতে হয়, সেই স্টেপসের একটা অংশ ছিল প্রহিবিটেড স্টেপস অর্ডার। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের টপিক সিলেক্ট করেছি ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন একযোগে এনটিভি ইউরোপ, স্কাই 780 এবং এই অনুষ্ঠানটির সাথে সাথে প্রচারিত হচ্ছে ইউটিউব এনটিভি ইউরোপ চ্যানেল থেকে, এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড পেজ থেকেও, ফেসবুকের পেজ থেকেও এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। এই অনুষ্ঠানটিতে যোগাযোগ করার জন্য আমরা স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং একটি টেক্সট ফোন নাম্বার আছে যেখানে আপনারা টেক্সট করতে পারবেন। সাথে সাথে এই অনুষ্ঠানের বাইরে আপনারা যারা দর্শক আছেন তারা আমাদেরকে অনেক কোয়েরি দিয়ে থাকেন, আমরা চেষ্টা করে থাকি সেই উত্তরগুলো দেওয়ার। একটা ইমেল অ্যাড্রেস আছে, যে ইমেল অ্যাড্রেসটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের যে কোনো কোয়েরিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি অনুষ্ঠানের বরাবরের মতোই আমার কোহোস্ট জনাব কায়সার খানের কাছে চলে যাচ্ছি। তিনি তার প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করবেন। আচ্ছা, যে ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন, তো আসলে অনেকজনে মেবি পিপল ওয়ান্ট টু নো what classifies as international child abduction, because it obviously in the British law perspective. জি, থ্যাংক ইউ কাসর ভাই। চাইল্ড অ্যাবডাকশন অ্যাক্ট যেটা আছে 1984-এর, এই চাইল্ড অ্যাবডাকশন অ্যাক্ট 1984-এর আন্ডারেই আসলে ক্লাসিফাই করা হয় কোনটা অ্যাবডাকশন হবে এবং কোনটা নর্মাল। আপনি আপনার কতটুকু লিমিটেশনস আছে, আপনি একটা চাইল্ডকে যারা হ্যাবিচুয়াল রেসিডেন্স আছে ইউকেতে, তাদেরকে আপনি যদি ইন্টারন্যাশনাল অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার কিছু লিমিটেশনস আছে, আপনি কখন নিতে পারবেন এবং কখন এটাকে ট্রিটেড অ্যাজ চাইল্ড অ্যাবডাকশন, এটা ওই আইনে বলা আছে। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে
যখন কোনো প্যারেন্টস অথবা যে কেউ যার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতি ব্যতি রেখে, যেমন একজন লিভিং প্যারেন্ট যদি একটা বাচ্চাকে অন্য প্যারেন্টের পারমিশন ছাড়া যদি দেশের বাইরে নিয়ে যেতে চায়, তখন সেটাকে অন্য যে প্যারেন্ট লিভিং প্যারেন্ট থাকে না, এটাকে চাইল্ড অ্যাবডাকশন হিসেবে ট্রিট করা যেতে পারে। রাইট। সো এই জায়গাটা থেকে আমরা আমাদেরকে বুঝতে হবে যে কোনো চাইল্ডকে এখানে রিস্ক ফেলতেছে কিনা, কোনো চাইল্ডকে তার হ্যাবিচুয়াল রেসিডেন্স থেকে উইদাউট পারমিশন, যার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি বলেন বা গার্জিয়ান বলেন, তাদের কাছ থেকে যদি পারমিশন ছাড়া নিয়ে যাওয়া হয়, এটাই অ্যাবডাকশন হিসেবে ট্রিট করা হবে। জি। আচ্ছা, তো তাহলে in terms of the legal system here, how does what are the preparations to take if a parent has a potential risk or they're thinking it may happen or it has happened? What are the legal, ways to actually protection from international child protection? Basically, ভাই, থ্যাংক ইউ। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে যে আমরা কি স্টেপসগুলো নিতে পারি, এক্স্যাক্টলি আমাদের কি করণীয় আছে যদি একটা রিস্ক অফ অ্যাবডাকশন থাকে, রিস্ক অফ টেকিং দ্য চাইল্ড অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি, যদি এরকম ইস্যুস থাকে, তখন আমাদেরকে কি করতে হবে? Because obviously usually this happens when there's a separation in the family anyway. Yeah, right? It is because they're not living together most of the cases. Most of the cases. And then so there's sometimes a communication breakdown, and as a result these kind of things may happen. So then the question is how do you আমি একটু আপনাকে রেফার করতে চাই, যেটা হচ্ছে যে আমরা গত পর্বে বিশদভাবে আলোচনা করেছিলাম প্রহিবিটেড স্টেপস অর্ডার। Exactly. So প্রহিবিটেড স্টেপস অর্ডার দিয়েই আসলে আমাদের এটাকে প্রথম পদক্ষেপ হচ্ছে যে ইউ নিড টু গো টু দ্য কোর্ট। আপনাকে কোর্টে যেতে হবে, প্রহিবিটেড স্টেপস অর্ডার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে প্রহিবিটেড স্টেপস অর্ডার কি করবে, একটা কোর্ট অর্ডারের মাধ্যমে যদি এই বাচ্চাটাকে নিয়ে কোনো দেশ ত্যাগ না করে থাকে, তাহলে এটাকে বন্ধ করার আদেশ দিবে। যে একটা প্রথমত এটা হয় উইদাউট নোটিশ। আপনি তো অন্য পক্ষকে বলবেন না যে আমি কোর্টে যাচ্ছি, আপনি তো তখন আরো জিনিসটাকে জটিল করে ফেলেন, আপনি সমস্যাটা আরো বাড়বে। তখন আপনাকে কি করতে হবে, যে কোর্টে গিয়ে উইদাউট নোটিস একটা কোর্টে গিয়ে প্রহিবিটেড স্টেপস অর্ডারের জন্য যা কোর্টের কাছে চাইতে হবে। তখন এটা কোর্ট সাধারণত দিয়ে দেয়, যেহেতু কোর্ট তো আর জানে না যে আসলে কি পরিস্থিতি হচ্ছে, কোথায় বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আদার পার্টিকে শোনার জন্য এখানে আপনার নোটিশ দেওয়া হয় যে না, একটা সার্টেন টাইমের পরে যে ওকে কোর্টে বাচ্চার আদার প্যারেন্টকে হাজির হতে বা যার বিরুদ্ধে কেসটা করা হবে সে হাজির হবে। Okay. And এখন যখন so that's obviously the link to if there is a risk and the way to prevent or counter that risk, right? Yes. এবং সেকেন্ডলি আপনাকে আরেকটা সাথে জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে একটা পোর্ট অ্যালার্ট দিতে হবে ভায়া পুলিশ। আপনি পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশকে ইনফর্ম করার পরে তখন পুলিশ বিভিন্ন পোর্ট চ্যানেলে, আর যদি আপনি কোনো ফার্দার ইনফরমেশন দিয়ে থাকেন, ওই স্পেসিফিক পোর্টকে তারা ইনফর্ম করে দেবে যে এই বাচ্চা যাতে ট্রাভেল করতে না পারে। রাইট। সো এটা হচ্ছে সেকেন্ডারি। এখন what about the like home office, passport office? Is it just the police that we need to be informed? Because border control police border control পোর্টকে যোগাযোগ করবে। যোগাযোগ করলে they will do all the necessary. They will do all necessary to stop the child being taken away from the country. So that's the initial stage. And then আপনার আরেকটা জিনিস আছে যেখানে এটা একটা মূল বিষয় আমাদের আলোচনার, যে হেগ কনভেনশনের যে প্রোটেকশনগুলো আছে সেটার মাধ্যমে আমরা হেগ কনভেনশনের মাধ্যমেও আমরা এটাকে এই যে চাইল্ড অ্যাবডাকশনটাকে আমরা এই হেগ কনভেনশনের মেকানিজমটাকে আমরা ইউজ করতে পারি। কথা বলছেন যাতে হ্যাবিচুয়াল রেসিডেন্স থেকে বাচ্চাটাকে কোথাও নিয়ে যেতে না পারে। কথা বলছেন। So I guess that's relevant to if the other parent has taken the child into another country that is a signatory to the Hague Convention. Well, the risk এখানে কথা হচ্ছে যে আপনার নন হেগ কান্ট্রিতে যখন নিয়ে যাওয়া হবে তখন রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি হাই। রাইট। রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি হাই, বাট স্টিল হেগ কান্ট্রিতে গেলে সেক্ষেত্রে আপনার যেহেতু ট্রিটি মেকানিজমটাকে
ক্লিয়ারলি outside. ইউজফুলি এটাকে ইউটিলাইজ করা যায়। Right. বাট আপনার যদি নন হেগ হয় সেক্ষেত্রে তো ইউ গট মোর ট্রাবল। Then So that naturally- is why you got to involve police, right. let the border force know you are objecting that child not to be taken away. So the obviously notifying the police when on the risk of not to, but the thing is, obviously after they've got the court order, because of it, the police won't No, listen police- to. no. Would they listen? So this is what I mean. But No, you would they can. know, You need to. Yeah, of course. Emergency matter. You can go at any time without to the court. Right. আর আপনি পুলিশকেও যেহেতু এটা চাইল্ডের রিস্ক ফ্যাক্টর থাকে, আর আপনি যদি কেউ ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন যদি কেউ করে, ইটস এ ক্রিমিনাল অফেন্স। Right. No. 7 years imprisonment. Right. 7 years imprisonment যদি আপনি, যেহেতু ক্রিমিনাল অফেন্স, ইট ইজ লিডিং টু এ ক্রিমিনাল অফেন্স, the police will take it very seriously and they will take prompt action Right. to minimize the Ensure. risk and save the child, Right. save the subject child. So Yeah. it is not only যে আপনার পুলিশ কোর্টে গিয়ে অর্ডার কখন আনবেন বা না আনবেন বা আনতে পারবেন কিনা, it's not that. You need to Because the child safety is a prominent factor. Is the paramount factor to Yes. Save that child. আমরা তপন ভাইয়ের কাছে আসবো। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে। বিষয়টা হচ্ছে ইউকে ল অনুযায়ী এই হ্যাবিচুয়াল রেসিডেন্স বলতে কি বোঝায়? ওকে, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। হ্যাবিচুয়াল রেসিডেন্স বলতে যে বাচ্চাটা এখানে থাকে, এখানে স্কুলে যায়, জি, এখানে বর্ন হয়েছে, আচ্ছা, তার বোথ প্যারেন্টস এখানে থাকে। আচ্ছা, সো আপনি যখন এখানে স্কুলের সাথে কানেক্টেড আছে, জিপির সাথে কানেক্টেড আছে, দ্যাট মিনস যে প্রাইমারি রেসিডেন্সটা হচ্ছে তার এটা। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন চলে আসে এখানে, যে এই বাচ্চার বাবা মা দুজন যদি সেপারেট থাকে, মোস্ট অফ দ্য কেসেসে তাই হয়ে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাচ্চার হ্যাবিচুয়াল রেসিডেন্স কোনটা হবে, বাবারটা না মারটা? কারণ আইন অনুযায়ী দুজনেই তার গার্ডিয়ান, কাস্টোডিয়ান হয়তো একজন, কাস্টোডিয়ান মেবি সে বাবার কাছে থাকে বা মার কাছে থাকে, কিন্তু গার্ডিয়ান তো দুজনেই। সেই ক্ষেত্রে তার হ্যাবিচুয়াল রেসিডেন্স কোনটা হবে? এখন আপনি এক্ষেত্রে একটা জিনিস, লিভিং প্যারেন্টস, আপনি যখন কেসের কথা আসবেন, সে ফর এক্সাম্পল আপনি একটা গুড কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে যে যদি বাচ্চার বাবা অন্য দেশে থাকে, এই দেশে সেপারেট থাকে, সেপারেট ফ্যামিলি, সেপারেট থাকে, এই দেশে সেপারেট থাকলে এটা তো যার কাছেই বাবা অথবা মার কাছে যার কাছেই থাকুক না, এমনও ঘটনা ঘটে অনেক সময়। আপনি গুড কোশ্চেন করেছেন যে বাবার কাছে আসলে সাধারণত থাকে না, বাবা এই ছেলের সাধারণত থাকে না, বাবার সাথে যে একটা ইন্টারিম কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টের তো ভেরিয়েশন থাকে, সেটা ডাইরেক্ট কন্ট্রাক্ট, সুপারভাইজড কন্ট্রাক্ট, এটা ফর সার্টেন টাইম যখন থাকে, তখন দেখা গেছে 2 ঘন্টার জন্য বাচ্চাটা পেল, সে ওই সময়ই চ্যানেল পার হয়ে অন্য কোথাও চলে যেতে পারে। তো ইরেসপেক্টিভ অফ কার সাথে বাচ্চাটা থাকে, তার তো প্রাইমারি রেসিডেন্স তো ইউকে, সে তো এখানেই থাকে, সেটা বাবার কাছে থাকুক আর মার কাছে থাকুক, এটা ইরেসপেক্টিভ অফ যে আপনি যেটা হয়তো বলতে চাচ্ছেন কিনা যে ব্রিটিশ কিনা, বা আমি যদি ক্লিয়ারলি বুঝতে চাই প্রশ্নটাকে, যে কার কাছে থাকলো সেটা না, যার কাছেই থাকুক, সে যখন এটাকে অন্য প্যারেন্ট যখন নিয়ে যাবে, আদার প্যারেন্ট ক্যান স্টপ ইট। এখন এক্ষেত্রে কথা আছে যে কখন, তাহলে এটা তো একটা বাচ্চাকে লিমিটেড করে দেওয়া হলো, বাচ্চার যে ফ্রিডম অফ মুভমেন্টটাকে লিমিটেড করে দেওয়া হলো। দেখেন, এখানে যদি সাসপিশন থাকে যে দ্যাট ট্রাভেল কুড কজ রিস্ক অন দ্য চাইল্ড, ইট ইজ নট ফর দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য চাইল্ড, তখন অফকোর্স এইটা কনসিডারেশন আসবে। বাট প্রথম এবং প্রাইমারি কনসিডারেশন ইজ দ্যাট যে আপনি যখন নন হেগ কান্ট্রিতে নিয়ে যাবেন, তখন আদার প্যারেন্টকে জানাতে হবে, আদার প্যারেন্টের কনসেন্টটা জরুরি। কনসেন্ট না নিয়ে আপনার মন চাইলো আর আপনি নিয়ে গেলেন, ইট শুডন্ট বি লাইক দিস। এবং এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে লিভিং প্যারেন্ট যেমন আমার একজন মায়ের কাছে বাচ্চাটা থাকে, তখন মা যদি লিভিং প্যারেন্ট, যেহেতু মা চাইলে এই বাচ্চাকে আপ টু 28 ডেজ কিন্তু দেশের বাইরে নিয়ে যেতে পারবে, যদি কোর্টের অর্ডার থাকে যে
এই মায়ের সাথে থাকার অর্ডার আছে। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে কোর্টের অর্ডার নিয়ে তখন উনি মুভ করতে পারবেন, কিন্তু অথবা কনসেন্ট নিয়ে। এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটাই করতে আসছি যে কোর্ট অর্ডার ছাড়াও তো যেতে পারে, তাহলে সেটা হচ্ছে কনসেন্ট নিতে হবে। কনসেন্ট নিতে হবে। তো কনসেন্ট নিতে হলে আমাদের কি ধরনের ফর্মালিটিজ, অফিশিয়াল ফর্মালিটিজ মেইনটেইন করতে হয়? এখন দেখেন এখানে একটা ডিফিকাল্টিস যে যদি ট্রাবল মেকার হয়, হ্যাঁ, আপনি আমাকে অফ দ্য রেকর্ড বলেন ওকে দ্যাটস ফাইন, ইউ ক্যান টেক ইট নো প্রবলেম। আপনি যদি এটা করেন there is no record, রাইট, but আপনি it's the best practice have something in written. In writing. It's like basically, yeah, because Yes, we've been talking about child arrangement orders, we're talking about all these things. Yeah. Because when you have couples that break up and then there's misunderstandings, it's one thing, but then there's what you're talking about is purposeful to then basically create, you know, there's one thing about taking a child on holiday, but there's very different situation to taking them away from a parent. Yeah. This is the situation, and then the effect for the child in terms of long period away from school, from friends, and all these factors. Yes, So exactly. not all situations are the same. But in terms of, like, for example, you've mentioned the penalties is like 7 years But how, I mean, in terms of what other, I mean, when it comes to child abduction, I mean, does that mean we're talking about the main parent that can take a child up to 28 days, but aren't there any other circumstances where the other parent, and this is in terms of living life, you'd want to spend time with your child, right? Yes, of course, yeah. And you want to take them, like, for That is example, I want to take them to America. In the child let's say. arrangements, of course, this is the paramount consideration. So Yes, then of course, yeah. a little bit, I think maybe some viewers may find this quite, you know, if we elaborate on what are the steps the other parent can take to make sure they don't end up in child, you know, international child abduction, by what steps they need to take to make sure that they can actually take their child. Like, for example, they want to take them to America or Canada for, you know, Disneyland or whatever. Yeah. You know. Yeah. But what are the steps that the parent should take? No, that's that. You need to. In that case, of course, we are reversing our position. Yes. Of course, that is need for our viewers. Our viewers need to know what exactly can be done for the best interest of the children, because we cannot be limited to keep our children in this country. We need sometimes to go for holiday. Yeah. Of course. তো এক্ষেত্রে দর্শকগণ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রথমত যে চেষ্টাটা করবেন যে প্যারেন্ট আপনি এরকম একটা সিরিয়াস কনসিকুয়েন্স থেকে এড়াতে, যেখানে যদি আপনি পারমিশন না নিয়ে বা কোর্টের অর্ডার না নিয়ে আপনি যদি বাচ্চাকে নিয়ে যান দেশের বাইরে, তখন কি হবে? এটা যদি প্রুভ হয় যে দ্যাট অ্যামাউন্টস টু চাইল্ড অ্যাবডাকশন, দেন অফকোর্স এটা 7 years imprisonment, অথবা এটা এমন হতে পারে ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া যেতে পারে। তারপরে আবার আরও লিগ্যাল অ্যাকশন আপনার বিরুদ্ধে আসতে পারে। তখন আপনি এগুলোকে যথেষ্ট পরিমাণ সতর্ক থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ইউ ক্যান গো টু দ্য কোর্ট। If the other parent does not consent unto the trouble, you can go to the court, ask the court's permission. Yes. Then কি হবে যে কোর্ট এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। কোর্ট তো কোনো সময় আপনি নিয়ে যেতে চাচ্ছেন, কে বাধা দিচ্ছে, এই জিনিসটাকে দেখবে না। কোর্ট তাদের নিউট্রাল একটা ভিউ দিয়ে দেখবে যে পারমিশন দেওয়াটা চাইল্ডের আপব্রিঙ্গিং এর জন্য, ওয়েলবিং এর জন্য কতটা জরুরি। এবং অফকোর্স এটা জরুরি। প্রত্যেকটা বাচ্চাই যখন হলিডে আসে তখন তারা হলিডের মধ্যে জি, আমি একটা কল নিয়ে আসছি, আমরা কন্টিনিউ করব যে কিভাবে প্রোটেক্ট করবে, এটাকে মেক শিওর করবে যে কিভাবে করবে। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। শফিকুল আলম কুরাইশ, বালাসনি ভাইয়া। জি শফিকুল আলম কুরাইশ ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম সালাম। আমি তপন ভাই নামে মারতাম। তপন ভাই নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ বলুন। ধন্যবাদ। তিনি শুনছেন আপনার কথা। আমি বলতাম চাই, নবাব সিরাজউদ্দৌলার ফটো আমি আজকে দেখছি এবং মির্জাফরের ফটো আমি দেখছি। আপনার টপিকও আমি মারতাম যে ইন্টারন্যাশনাল চাইল্ড ডিটেনশন আগে লোক বাংলাদেশ থেকে একটা নতুন বিয়া বুঝাইতো, আমার ফলে ডক্টরও চায় যে মেয়েটা গর্ভবতী হয়ে যাও, সাইবারটা বাচ্চা হয়ে যাও, সলিসিটারও চায়। এখানে আমার বেলা চাইতে তার প্রত্যেকে ইশারা করে
দর্শক, আপনি আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন, কি প্রশ্ন করবেন আমরা বুঝতে পারিনি। আমরা অতি দুঃখিত যে যেহেতু আপনি কোন বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন। আমার অতিথি এখানে, তিনি অবশ্যই আপনার বুঝতে পারলে আপনার উত্তরটা দিবেন, বাট দুঃখিত। আপনি যে কমেন্টটি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার যদি কোনো কিছু জানার থাকে এই চাইল্ড অ্যাবডাকশন বিষয়ে, আমরা এই পুরো প্রোগ্রামে চেষ্টা করব অ্যাড্রেস করার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে চাইল্ড অ্যাবডাকশনটাকে, এটাকে চাইল্ড অ্যাবডাকশন হিসেবে যাতে না যায়, এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, নন লিভিং প্যারেন্ট, হ্যাঁ, নন লিভিং প্যারেন্ট কিভাবে, how can they spend that time with their child, and because obviously there's broken relationship, and so you suggest go to the court, yes, and then you প্রথমত আমি যেটা বলছিলাম কলটি আসার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন। দেখুন, আমি আমাদের অতি স্বল্প সময়ের মধ্যে ব্রেকে যেতে হবে। ব্রেকে যাওয়ার আগে আমি যে কথাটি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো, দেখুন, আপনারা যখন এই প্রবলেমগুলো ফেস করেন তখন যে জিনিসটাকে প্রায়োরিটি দিবেন, বাচ্চার আপব্রিঙ্গিংয়ের জন্য তার হলিডে প্রয়োজন, বাচ্চার আপব্রিঙ্গিংয়ের জন্য তার স্থান পরিবর্তন প্রয়োজন, সেই জায়গাগুলোতে আমি কায়সার ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম চেষ্টা করেন আদার প্যারেন্টের কাছ থেকে একটা কনসেন্ট নেওয়ার জন্য। আর যদি কোনো রিস্ক না থাকে তাহলে কেন আপনি কনসেন্ট দেবেন না? কনসেন্ট দেন। কনসেন্ট দিলে তাহলে আর কোনোই থাকলো না, কবে যাবে কবে আসবে সেটা আমরা জানতে পারলাম। অন দ্য আদার হ্যান্ড, যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা কোর্টে যেতে পারেন। আমরা বিরতিতে চলে যাব, আপনার অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান থেকে। আমরা প্রতিনিয়তই বলে থাকি এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ, স্কাই 780, ইউটিউব এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজে। আপনারা এই অনুষ্ঠানটিতে যোগাযোগ করতে পারবেন স্টুডিও নাম্বারটিতে, এবং একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে যাতে আপনারা টেক্সট করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েরিজের উত্তর দিতে। এছাড়াও অনুষ্ঠানের মধ্যবর্তী এবং অনুষ্ঠানের বাইরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, অনুষ্ঠানের যে স্ক্রিনে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের কোয়েরিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা আলোচনা করছিলাম ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন, এটা কিভাবে প্রতিহত করা যায়, এটার জন্য কি কি রেমিডিস আছে, এবং যেহেতু এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমার কো-হোস্ট এখানে আছেন, তিনিও অনেক প্রশ্ন করেছেন, আমাদের দর্শকদের প্রশ্নও আমরা আশা করছি। আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে আমাদের আরেকজন প্রতিনিয়ত যিনি উপস্থিত থাকেন আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানে, আমাদের প্র্যাকটিসিং ব্যারিস্টার জনাব চৌধুরী সুলতান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। সালাম ইমতিয়াজ ভাই, ধন্যবাদ। আপনার ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের দর্শকদের যে প্রতিনিয়ত জিজ্ঞাসা থাকে আপনার প্রতি, সেই জিনিসগুলোই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম আপনার আসার আগে, আমরা আলোচনা করছিলাম ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে ওভারঅল আপনার প্র্যাকটিসের জায়গা থেকে ওভারঅল যে এমার্জেন্সি সিনারিওটা দাঁড় হয় এই জায়গাগুলোতে আসলে কিভাবে জিনিসটাকে, এই অ্যাবডাকশনটাকে কিভাবে প্রতিহত করা যায়, আবার অন দ্য আদার হ্যান্ড একটা অ্যাজ ইউজুয়াল হলিডে এনজয়মেন্টটাকে যে প্রতিহত করার চেষ্টা থাকে, এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে আমার দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে যেটা আমরা গত প্রোগ্রামে কথা বলেছিলাম যে প্রহিবিটেড স্টেপস অর্ডার নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো যে ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন নিয়ে। গত প্রোগ্রামের সময় স্বল্পতার কারণে আমরা সেটা নিয়ে কথা বলতে পারিনি। সো ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশনটা কখন হবে? যখন একটা বাবা মা কিংবা অন্য কেউ বাচ্চাকে ইউকের জুরিসডিকশনের বাইরে নিয়ে যাবে।
তখন গিয়ে সেটা হবে ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন। একটা জিনিস আপনার দর্শকদের জানার জন্য, যে ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন কেসগুলো কিন্তু হাইকোর্টে চলে যায় ডাইরেক্ট। এটা কাউন্টি কোর্ট কিংবা ফ্যামিলি কোর্টে আমরা নর্মালি যে কেসগুলো করা হয়, যে অনেক সময় দেখা গেল যে বাবা কিংবা মা লন্ডনের বাইরে নিয়ে গেছে, বার্মিংহাম, ব্রিস্টল কিংবা ওইখান থেকে লন্ডন নিয়ে আসছে, সেটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন হবে না, এবং এই কেসগুলো নর্মালি ফ্যামিলি কোর্ট, কাউন্টি কোর্টে হবে। যে যখনই ইন্টারন্যাশনাল একটা আইদার যে কেউ ইংল্যান্ড থেকে নিয়ে চলে গেছে আমেরিকা কিংবা বাংলাদেশে, এবং আমার মনে হয় পার্টিকুলার ফোকাসটা আমরা একটু বাংলাদেশের উপর আমি দিতে চাই, যেহেতু এটা অহরহ হয়ে থাকে, বাঙালি কমিউনিটি, এবং এটা প্রায় হয়। সো এই ব্যাপারে আমি একটু কথা বলবো। তো এটা জাস্ট বোঝার জন্য যে একটা বাবা কিংবা মা কিংবা অন্য কেউ যদি বাচ্চাকে নিয়ে চলে যায় ইংল্যান্ডের বাইরে আরেকজন প্যারেন্টের কনসেন্ট ছাড়া, তখন সেটাকে একটা অ্যাবডাকশন ধরা হবে। আবার অনেক সময় হয় যেটা, যে বাবা মা দুজনেই নিয়ে গেছেন, দেখা গেছে যে অনেককে যেটা হয় যে লোকাল অথরিটি কিংবা স্কুলকে না জানিয়ে হঠাৎ করে চলে গেছেন। তো এটা খুব ইম্পর্টেন্ট দর্শকবৃন্দ। অনেক সময় আপনারা মনে করেন যে না, কালচারাল কারণে হোক, রিলিজিয়াস কারণে হোক, কিংবা অন্যান্য ফ্যামিলির কারণে, যে অনেকে আপনারা যে অন্যান্য দেশে যাবেন, স্পেশালি বাংলাদেশে যাবেন বাচ্চাকে নিয়ে, সেটা আপনি প্রথমে ফ্যামিলির সাথে আপনার ডিসকাস করে যে বাবা এবং মা দুজনের পারমিশন লাগবে, যে দুজন যদি একমত। এখন বাবা বলল যে না আমি নিয়ে যাব, মা বলল যে না আমি নিতে দিব না, তখন কিন্তু এটা বিরাট প্রবলেম। এরকম প্রায় আমরা কেস এখানে ডিল করছি, যে এরকম হয় যে বাবা বলছে যে আমি নিয়ে যাব, মা বলছে নিয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, কারো যদি আপনার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে আর আপনার যদি কোনো কোর্ট অর্ডার থাকে, যে লিভ উইথ অর্ডার যেটা বলে, রেসিডেন্স অর্ডার, লিভ উইথ অর্ডার, তখন আপনি কিন্তু বাচ্চাকে আরেকজন বাবা কিংবা মার পারমিশন ছাড়া আপনি 28 দিন পর্যন্ত, 28 ডেজ আপনি নিয়ে যেতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। নর্মালি আপনার বলে যাওয়াটা ভালো, যে আপনি যেখানেই যাবেন, হলিডেতে গেলে হলিডেতে অনেক সময় হবে হয়তো বাবার সাথে কথা বললে, হয়তো এখন রিলেশনশিপটা নাই। এখানে পজ করব, যে নটোরিয়াস সিচুয়েশন যদি হয়, জি, তো আপনি বলছেন যে আমি দুটো প্রশ্ন, আপনি বলছেন যে আমি জানিয়ে নেব, তো জানিয়ে অন্য পক্ষকে, যেহেতু 28 দিন আমার যাওয়ার পারমিশন আছে, এটা কি ইরেসপেক্টিভ অফ হেগ কান্ট্রি নন হেগ কান্ট্রি, এটা একটা প্রশ্ন। এইটা জি, এটা আপনার 28 দিন আপনি যে কোনো জায়গায় ইয়ে করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটা দর্শকদের বোঝার জন্য, সরি টু ইন্টারাপ্ট, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি আপনি জানান 28 দিন আপনার পারমিশন আছে যাওয়া, তারপরও জানালেন, যদি নটোরিয়াস কোনো অ্যাক্টিভিটিস ইন্ট্রোডিউস করতে চায়, তখন দেখা গেল আদার প্যারেন্ট এটাকে প্রহিবিটেড স্টেপস অর্ডার দিয়ে আটকিয়ে দিল, সো এই জায়গায় কোনটা বেটার? প্রহিবিটেড স্টেপস অর্ডারটা নর্মালি একজন প্যারেন্ট যদি লিভ উইথ অর্ডার থাকে এবং যদি প্রপার কোনো রিজন না থাকে, কোর্ট আনলাইকলি, মানে কোর্ট প্রহিবিটেড স্টেপস অর্ডার উইদাউট নোটিস গ্রান্ট করবে না। ভালো রিজন থাকতে হবে। দেখা গেল যে না, এখন সে একজন বাবা কিংবা মা বাড়ি বিক্রি করে, সবকিছু বিক্রি করে, ওয়ান ওয়ে টিকিট করে চলে যাচ্ছে ফর এভার, সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যে সময় প্রহিবিটেড স্টেপস অর্ডার গ্রান্ট করবে। এখন বলছে যে না আমি রিটার্ন টিকিট যাচ্ছি আমেরিকাতে 2 উইকসের জন্য, এইরকম সিচুয়েশনে প্রহিবিটেড স্টেপস অর্ডার গ্রান্ট করবে না। আরেকটা হচ্ছে আপনার সবসময় বাবা কিংবা মাকে জানিয়ে যাওয়া ভালো, এই কারণে হয়তো অনেক সময় আপনি 4 সপ্তাহের বেশিও, 28 দিনের বেশিও থাকতে চাচ্ছেন, 6 সপ্তাহ, তো সেক্ষেত্রে আপনার যদি কনসেন্ট থাকে, যে বাবাকে বললেন কিংবা মাকে বললেন যে আমি 6 উইকে একটা ইমেল দিয়ে কনফার্ম করেন, তখন একটা কনফার্মেশন দিলে কখনো যদি ইস্যু অ্যারাইজ করে, কারণ এরকম হয়েছে যে একজন বাবা কিংবা মা বলেছে নিতে পারবে ভার্বালি, কিংবা রিটেন বলেছে, কিন্তু আবার এটা হোম অফিস কিংবা পোর্ট অ্যালার্ট যেটা বলে পুলিশকে, সেটা বলছে যে আমার পারমিশন নাই, কিন্তু পরে দেখা গেল যে মা কিংবা বাবা বলছে না আমাকে তো ইমেল দিয়েছে, তো আমার এই পারমিশন যে ব্যাপারটা, এটা একটু ডিফিকাল্ট, মানে কিন্তু but the thing is in this circumstances there's conversation and conversations happened, whether it's provable or not, but there is.
naturally my question is that if, for example, the separations happened, the parent has basically the child that lives with the parent, with the other parent that doesn't live with the child, they would normally meet up, talk to the child maybe weekly or something. There's some sort of parental responsibility. Now, in terms of a malicious reason, without communicating, if the parent has the right for 28 days but leaves without communicating, the other parent could have left forever. They don't know. So what would be their steps now if they went to court to say, look, I normally see my son or my daughter, every Thursday. I go and there's nowhere to be found. The house is closed. I haven't been told. What? And they go to court. What would happen? এখন সিচুয়েশনটা যেটা হচ্ছে, যদি আদার প্যারেন্টের 28 দিনের মানে লিভ উইথ অর্ডার থাকে, এবং আমি আগে যেটা আমি বোধহয় কিছু জিনিস অলরেডি কভার করেছি, দেখা গেল যে কেউ ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে যাচ্ছে, ওদের বাসা বাড়ি বিক্রি করে যাচ্ছে, কিংবা বাসা যেখানে থাকতো সেটা ভাড়া দিয়ে দিয়েছে, অনেকগুলা সিগন্যাল দেখতে হবে আপনাকে। তো সিগন্যালগুলো যদি থাকে তখন আপনি গিয়ে সেটাকে ভ্যালিড রিজন দেখিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদারওয়াইজ যেটা দর্শকবৃন্দ, যেটা হচ্ছে যে পোর্ট অ্যালার্টের যেটা কথা বললাম, একটা হচ্ছে প্রহিবিটেড স্টেপস অর্ডার ফ্যামিলি কোর্ট থেকে আনা যায়, কিংবা আরেকটা হচ্ছে পোর্ট অ্যালার্ট, সেটা করা যায়, কিংবা আপনার যে এটা যদি নিয়ে যায় তখন কি হবে, দেখা গেল অর্ডার হয়তো হাইকোর্টে যেতে হবে, তখন আপনাকে তখন এটা একটা অ্যাবডাকশন হয়ে গেল, তখন আপনাকে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে যাওয়ার পরে যেটা হচ্ছে কোয়েশ্চন আসবে, এটা কি হেগ যে কনভেনশন সেটার সিগনেটরি কান্ট্রি কিনা। তো এখন যেটা হয়, চাইল্ড অ্যাবডাকশনের ক্ষেত্রে হেগ সিগনেটরি কান্ট্রি হলে সেটা থেকে বাচ্চাকে নিয়ে আসা অনেক ইজি হয়, কারণ ওই দেশের সাথে অলরেডি একটা এগ্রিমেন্ট আছে। আবার অনেক দেশের সাথে এগ্রিমেন্ট নাই, যেমন বাংলাদেশ কিন্তু হেগ কনভেনশনের সিগনেটরি না, তার মানে কি বাংলাদেশ থেকে আনা যাবে না? এটা কিন্তু না। তো যেটা হচ্ছে বাংলাদেশে আপনার আপনি সেখানে বাংলাদেশের কোর্টে সেটাকে আপনার লিটিগেশনে যেতে হবে। আনফরচুনেটলি এটা একটু লং প্রসেস। জি, তখন আপনাকে সেই প্রসিডিং এ যেতে হবে। এরকম অনেক কেস হচ্ছে। এই জন্য মানে এই জিনিসটা যে সবসময় প্যারেন্টসদের একটা ক্লিয়ার এগ্রিমেন্ট থাকা উচিত, এবং রিটেন হলে আরো ভালো হয়, কারণ অনেক সময় যাওয়ার সময় পোর্ট অ্যালার্ট থাকলে সেটা আপনি প্রমাণ করতে পারবেন যে না, আমি তো পারমিশন নিয়ে গেছি। আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে হ্যাবিচুয়াল রেসিডেন্স। যেমন একটা বাচ্চার জন্ম এইখানে, সেইখানে পড়াশোনা করছে, কিংবা তার যে লাইফস্টাইলটা এইখানেই হচ্ছে, হঠাৎ করে তাকে যদি কেউ অন্য একটা দেশে, ফর এক্সাম্পল আমেরিকায় নিয়ে যাওয়া হয়, সেটাও কিন্তু চাইল্ড অ্যাবডাকশন হবে। এটা এমন না যে এটা শুধু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা ডেভেলপিং কান্ট্রি, এরকম না, এটা কিন্তু এনিওয়্যার। এটা যদি সুইজারল্যান্ডও হয়, যেটা এরকম হচ্ছে অনেক কেসে, যে আপনার যদি হ্যাবিচুয়াল রেসিডেন্সটা থাকে ইউকেতে, এবং বাবা মা ওইখানে গেছে এবং তারপর চলে আসছে, তখন স্কটল্যান্ডে, ইংল্যান্ডে জুরিসডিকশনে নাই, ইংল্যান্ড এন্ড ওয়েলসে। আপনি এটা আদার প্রোগ্রামে এটা আমি বলেছি। তো এটা অনেক সময় তো দর্শকরা জানেন না, হয়তো আপনি হলিডেতে ইংল্যান্ড থেকে স্কটল্যান্ড চলে গেছেন, এটা কিন্তু আবার প্রহিবিটেড স্টেপস অর্ডারে লেখা থাকে যে বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নেওয়া যাবে না। স্কটল্যান্ড ক্লিয়ারলি জিওগ্রাফিক্যালি ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে। তো হ্যাবিচুয়াল রেসিডেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যদি এখানে বড় হয়, এখানে তার লাইফস্টাইল থাকে, তখন সে এইখানে হ্যাবিচুয়াল রেসিডেন্স, তখন অনেক সময় বাবা মা বলবে না, সে তো বাঙালি, তার বাবা মা বাঙালি, তার ফ্যামিলি বাঙালি, এই জন্য পাসপোর্টও আছে, তার বাংলাদেশি পাসপোর্ট থাকতে পারে যেহেতু সে, কিন্তু হ্যাবিচুয়াল রেসিডেন্ট কিন্তু এটা হবে না দর্শক। এটা খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যদি এইখানে থাকে, তাকে নিয়ে দেশে নিয়ে চলে যায়, তখন তার হ্যাবিচুয়াল রেসিডেন্সটা মোর লাইকলি এইখানে থাকবে, কারণ তার এইখানে তার জন্ম, এখানে তার যে পড়াশোনা, এখানে তার স্কুল, এইটা। হ্যাঁ, আবার এইটা হয় যদি বাবা মা দুজনেই এগ্রি করে যে না, আমরা বাংলাদেশে চলে যাব, যেটা অনেক সময় হয়,
Right. যে অনেকে চলে যায়, আমি বাংলাদেশে চলে যাব, চলে যাওয়ার পর এবং দুইটা কিন্তু দুজনেই কনসেন্ট নিয়ে গেছে এবং দুজনেই চলে গেছে, এবং ওইটা নিয়ে অনেক হয়তো তাদের এগ্রিমেন্ট আছে কিংবা যে তারা রিসার্চ করেছে গিয়ে ওইখানে তাদের এস্টাবলিশড হয়ে গেছে। তারপর দেখা গেল 2 বছর পরে একজন চলে আসতে চাচ্ছে, রাইট, বাচ্চাকে নিয়ে চলে আসতে চাচ্ছে কিংবা চলে আসছে, রাইট। তখন কিন্তু হ্যাবিচুয়াল রেসিডেন্সটা চেঞ্জ হয়ে গেছে, কারণ 2 বছর হয়ে গেছে, বাচ্চা ওইখানে গেছে, এখন হ্যাবিচুয়াল রেসিডেন্ট ওখানে, হ্যাবিচুয়াল রেসিডেন্স কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, মানে এবং এটা খুবই কমপ্লেক্স একটা ম্যাটার, যেটা এইখানের খুব, এটা একটা নিশ এরিয়া অফ প্র্যাকটিস। আমি নিজে হাইকোর্টে এখানে কেস করেছি এবং রিপোর্টের কেস আছে এটা নিয়ে, যে এবং হাইকোর্টের কেসগুলা দর্শকবৃন্দ আপনারা ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন কেসগুলা রিপোর্টেড কেস, তো এগুলো আপনারা গিয়ে পড়তে পারবেন। ওখানে বাচ্চার নাম হয়তো দেয়া থাকবে না, এ বি এরকম কিংবা এ বি দেয়া থাকবে, কিন্তু ওভারঅল বাচ্চা এখানে রিপোর্টেড কেসগুলো আছে। তো এটা ডিসকাস করা যায় যদি, কারণ যেহেতু এটা রিপোর্টেড কেস, নাম না বলে, জি, যে হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে এইখান থেকে, তারা দুবাইতে চলে গেছে। 3 মাস পরেই ওর ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে ওয়াইফ বাচ্চা নিয়ে চলে আসছে এবং তার রিজন আছে চলে আসার। কোর্ট যেটা পরে বলল, এটা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং কারণ লিগ্যাল পয়েন্ট হচ্ছে এইটা যে তারা দুজনেই এখান থেকে এগ্রি করেছে, দুজনেই চাকরি বাকরি নিয়ে ওইখানে গেছে। যাওয়ার পর তারা কিন্তু অনলি 3 থেকে 4 মাস ছিল বাচ্চা এবং মা, কিন্তু কোর্ট ডিসাইড করেছে যে তাদের হ্যাবিচুয়াল রেসিডেন্স, যেহেতু ওরা এগ্রিমেন্ট করে প্ল্যান করে অনেক দিন ওইখানে গিয়েছে, তাদের হ্যাবিচুয়াল রেসিডেন্স এখন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস হয়ে গেছে। It's not very long. I would have thought. না, yeah, exactly. যে কারণে যেটা হয়েছে, তারা এখন হাইকোর্ট জাজ বলছে যে এই কথাটা এখন এই মানে আমি বলছি না যে এখানে কোনো কেস নাই, কিন্তু এই কেসটা আমার শোনার এখতিয়ার নাই, এটা শুনতে হবে দুবাইয়ের একটা জুরিসডিকশন। এখন দুবাইতে যাবে, এখন এখানে আরেকটা যেটা হচ্ছে, বাবা বলছে যে না, এখানে সফট ল্যান্ডিং যেটা বলে, যে না আমি এখানে মাকে থাকার জায়গা দিব, বাচ্চার দিব, তারপর মার 1 বছরের ভরণ পোষণ দিব, অনেক ওয়েলদি লোক ওরা। তো এখানে আসলে মানে পার্টি, যেহেতু বাবার অনেক ওয়েলদি, সেই কারণে যে বাচ্চাটা এবং মাটা সেটা প্রেজুডিসড হয়ে গেছে। সো আনফরচুনেটলি এটা লটা একটু এখানে ডিফিকাল্ট। সো কেউ যদি দেশের বাইরে যেতে হয় এরকম সিচুয়েশনে কিংবা প্যারেন্টাল কনফ্লিক্ট হলে, আমি অবশ্যই অ্যাডভাইস করব দর্শকরা যে এইটা যাতে কনসাল্ট করার আগে, যাওয়ার আগে এটার লিগ্যাল কনসিকুয়েন্স কি, এবং এটার পরবর্তীতে দেখা যায় অনেকে এটাতে ট্র্যাপড হয়ে যায়। So what you're suggesting is seek legal advice in that country when because this is reverse, isn't it? We're talking about UK law, but in this example it's the other way around. It's law in UAE. দু ক্ষেত্রেই আপনি যদি এখানে থাকেন, আমি মনে করি যে এইখানে, বাট অনেক সময় যেটা হয়, সম্পর্ক ভালো থাকলে অনেক সময় এগুলা নিয়ে হয়তো চিন্তা করা লাগে না, বাট এক সময় গিয়ে প্রবলেমগুলা অকার করে। তো এই জিনিসগুলো আগে একটু কনসিডার করা উচিত, এবং প্রবলেম শুরু হওয়ার সাথে সাথে যাতে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে, এটা লিগ্যাল অ্যাডভাইসটা নেওয়া, এটা আমি দর্শকবৃন্দ, এটা আমি আরেকটা প্রশ্ন সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই যেটা রিলেভেন্ট। আমরা প্রহিবিটেড স্টেপস অর্ডার নিয়ে কথা বলছি, আমরা ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশনের কিভাবে প্রসিডিউরটা হাইকোর্টে যেতে হবে সেটা নিয়ে বলতেছি। কিন্তু আপনি আমাকে একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলেন, সেটা হচ্ছে যে যখন একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার, চাইল্ড অ্যারেঞ্জমেন্টস প্রসিডিংস পেন্ডিং থাকে, জি, সেক্ষেত্রে তো ফাইনাল কোনো কনক্লুসিভ অর্ডার নাই, বাট এটা তো স্টিল সাবজেক্ট টু দ্য ফাইনাল অর্ডার। তখন বাচ্চার মা অথবা বাবার কাছে যখন বাচ্চাটা থাকে, তখন যদি তাকে দেশের বাইরে নিয়ে যেতে চায়, তখন এখানে রেস্ট্রিকশন বা আসলে বেস্ট প্র্যাকটিসটা কি? রেস্ট্রিকশন হচ্ছে যেটা দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে যদি বাবা কিংবা মার কনসার্ন থাকে যে না, আমার বাচ্চা যদি বাবা কিংবা মা দেশের বাইরে নিয়ে যায়, ফেরত নাও নিয়ে আসতে পারে, প্রথম হচ্ছে যেটা প্রহিবিটেড স্টেপস অর্ডার।
অনেক সময় বাবা বলবে যে না আমি তো আমার তো সবই এখানে, আমি তো আমার জন্ম এখানে, আমি জাস্ট 2 উইকসের জন্য হলিডেতে যাব। আমি বুঝতে চাচ্ছি কোর্টের কোনো রেস্ট্রিকশন থাকে কিনা, কোর্ট কি আপনাকে কোনো, যেটা আমরা সাধারণত দেখে থাকি যে প্র্যাকটিসে, যে আপনার এই চাইল্ডকে কোথাও নিয়ে যেতে পারবেন না উইদাউট কোর্ট। এইটা সাধারণত যেটা হয় যে কোর্টের যদি কনসার্ন থাকে যে কোনো প্যারেন্ট, অনেক সময় যেটা হয় প্রহিবিটেড স্টেপস অর্ডার দুজনের এগেইনস্টেই দেয়। দেখা গেছে যে অনেক সময় বাচ্চাকে নেগলিজেন্সের কারণে এখানে লোকাল অথরিটি ইনভলভড হয়ে যায়। অনেক এটা আরেকটা বড় এরিয়া, আমরা আরেকদিন কথা বলবো এটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোর্ট বাবা এবং মা দুজনের এগেইনস্টেই প্রহিবিটেড স্টেপস অর্ডার দিয়ে বলবে যে কেউ নিয়ে যেতে পারবে না। অনেক সময় যেটা হয় যদি বাবা মার সাথে সেরকম কোনো সমস্যা না হয়, যে দেখা গেল তাদের সাথে তারা দুজনেই হয়তো রাজি আছে যে না আমি 1 সপ্তাহের জন্য বাইরে নিয়ে যাব, কোর্টের পেন্ডিং থাকার সময় সেটা কোনো সমস্যা নেই। যদি বাবা মার এগ্রিমেন্ট থাকে আর যদি কোর্টের কোনো রেস্ট্রিকশন না থাকে সেক্ষেত্রে সেটা কোনো সমস্যা না। বাট অনেক সময় যেটা হয় যে বাবা কিংবা মা প্রথমে মুখে বলবে যে ঠিক আছে নিয়ে যাও, তো পরবর্তীতে পোর্ট অ্যালার্ট দিয়ে দেয়। পোর্ট অ্যালার্টটা হচ্ছে পুলিশকে জানিয়ে যায় না আমার ছেলে আমি পাচ্ছি না, কোথায় গেল। তো সেক্ষেত্রে পোর্ট দেখা যাবে অনেক সময় যাওয়ার সময় হয়তো স্টপ করতে পারে কিংবা আসার সময় স্টপ করতে পারে। এই জন্য রিটেন এগ্রিমেন্ট যদি এরকম হয় যে না কোর্ট প্রসিডিং এ চলে গেছে বাবা মা, এরকম সিচুয়েশনে সবসময় রিটেন কনসেন্ট নিয়ে যাওয়াটা ভালো। অনেক সময় এয়ারলাইন্সও এটা করে, তো যাতে এরকম প্রবলেম না হয়। আর স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা যেটা বলছিলাম ইমতিয়াজ ভাই, যে বাংলাদেশ জুরিসডিকশনে চলে গেলে তখন সেটা এখান থেকে লিটিগেট করতে পারবে। এখান থেকে হাইকোর্ট থেকে আপনার একটা জাজমেন্ট দিতে পারবে যে এখান থেকে ফিরিয়ে আনা হোক, বাট কিন্তু ওই এনফোর্সমেন্টটা এটা অনেক ডিফিকাল্ট বাংলাদেশে গিয়ে নিয়ে গেলে। কারণ দেখা গেছে হয়তো এইটা এনফোর্সমেন্ট করতে হলে হাইকোর্টে যেতে হবে, তো এই এনফোর্সমেন্টের যে প্রসেস দ্যাট ইটসেলফ ইজ কোয়াইট অত স্ট্রেইট ফরওয়ার্ড না, এবং এটা অনেক টাইম কনজিউমিং, কস্ট এফেক্টিভ। এটা আপনার অনেক, কেউ যদি লিমিটেড ফাইন্যান্স থাকে তাহলে তাদের জন্য অনেকে এরকম হয়েছে যে 4-5 বছর চলে গেছে বাচ্চাকে নিয়ে আসার জন্য, হয়তো এমবেসির হেল্প নেওয়া হয়েছে কিংবা ঠিকমতো যে কোনো এক প্যারেন্ট হয়তো ঠিকমতো পরামর্শ না নেওয়ার কারণে যে অনেক সময় এটা সাফারার হচ্ছেন। সো এইটা দর্শকবৃন্দ, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে আমি অনুরোধ করব সব সময় আপনারা লিগ্যাল অ্যাডভাইসটা নিয়ে কাজ করবেন। আপনারা যদি দেশে যান লং টার্ম, অনেকেই যায় যে না আমরা এডুকেশনের জন্য যাচ্ছি, সো সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রপার অ্যাডভাইস নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সুলতান ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি 1 মিনিটের কোনো সুযোগ আছে কিনা যে ওয়ার্ড অফ কোর্টের যে বিষয়টা নাকি আমরা নতুন অন্য কোনো প্রোগ্রামে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব? আমার মনে হয় যে আমরা আজকে যেহেতু কেন এটা রিলেভেন্ট একটা, যেটা আমরা যে জিনিসগুলো বুঝতে চাচ্ছিলাম যে আসলে কি করণীয়, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কাসার ভাই, আপনার যদি লাস্টলি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে আমাদের, উই আর জাস্ট এন্ডিং আপ দ্য প্রোগ্রাম। আসলে when the relationships break down, again, these we're making you aware is to avoid getting into legal problems. Communicate with the courts, communicate with each other, and think of your child best interests as a first paramount. That's all I've got to say. 30 seconds. হ্যাঁ, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটা একটা খুব জটিল একটা টপিক এবং এটা কিন্তু আমাদের কমিউনিটিতে এটা খুবই কমন। তো আমি বাবা মা দুজনকেই বলবো যে আপনারা চিন্তা করবেন যে না, আপনাদের কনফ্লিক্ট থেকে বড় যেটা হচ্ছে যে বাচ্চার যে ওয়েলফেয়ার, তার এডুকেশন, তার লাইফস্টাইল। সো এখানে আপনার সেটা চিন্তা করে যে কোনো ডিসিশন নেবেন এবং সেটা লিগ্যাল কনসিকুয়েন্সটা কি সেটা চিন্তা করবেন। যদি আপনারা না বুঝেন লিগ্যাল অ্যাডভাইস নেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাসার ভাই, থ্যাংক ইউ সুলতান ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম, অনুষ্ঠানটি জমে উঠেছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করছিলাম। প্রহিবিটেড স্টেপস অর্ডার, ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন, এই বিষয়গুলো আসলে কোনোটাই সুখকর নয়।
কেউ একটা বাচ্চাকে তার হলিডেকে স্টপ করা, অন দ্য আদার হ্যান্ড যেখানে রিস্ক ফ্যাক্টর থাকে, একটা পোটেনশিয়াল রিস্ক থাকে একটা চাইল্ড অ্যাবডাক্ট হয়ে যাওয়ার, তো সেই জায়গাটা থেকে আমরা আসলে এই বাচ্চার বেস্ট ইন্টারেস্টটাকে কনসিডারেশনে নিয়ে আমরা যে কাজগুলো এখানে করে থাকি, যেটা আমরা বললাম যে প্রিপারেটরি স্টেপস অর্ডার নিতে হবে, অথবা পুলিশকে জানাতে হবে, অথবা এই যে প্রসিডিউরাল এফসিডিও কাছে গিয়ে এটাকে এই বাচ্চাটাকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে তার হ্যাবিচুয়াল রেসিডেন্সে ফিরিয়ে আনা যায়, এই জিনিসগুলো নিয়ে একটা লিগ্যাল ব্যাটেল দেওয়ার জন্য আসলে কেউ প্রস্তুত থাকে না, যেহেতু এটা হঠাৎ করে ঘটে যায়। সো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা এই পর্বটি করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা আরও এই সব বিষয় নিয়ে, বাচ্চাদের বিষয় নিয়ে, ফ্যামিলির আইনগত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখে উপকৃত হবেন এই আশা করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।